সেই 1 মিনিটের খুটখুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ জ্বালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস, বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম, টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইন ছিল। চেইনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেইনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেইনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবা এ কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগে নিয়ে যাইত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা অথবা খুব গরম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়াবহ অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাম শুনেছেন। দিনের বেলা শত শত রোগী, ডাক্তার, নার্স আর মানুষের কোলাহলে জায়গাটা যতটা জীবন্ত মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাস সবসময় ফিনাইলের গন্ধে ভরা থাকে। কেমন একটা ভ্যাপসা পোটকা গন্ধ ভাসে। আমার বাবা মফিজউদ্দিন ছিলেন এই হাসপাতালের প্রধান ডোম। ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা গলা, খণ্ডিত, রেল লাইনের পাশে পড়ে থাকা বেওয়ারিশ এমন কোন লাশ নেই যা তার হাতে ওঠেনি। সবাই বলতো, মফিজ ডোমের পাথরের কলিজা। লাশের গন্ধ তার কাছে আতরের মতো। কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে গলে পানি হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই ঘটনা বাবাকে শুধু পাগল করেনি, তাকে জ্যান্ত জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই রাতের কথা বলার সাহস পাচ্ছি। আপনি দয়া করে মানুষকে জানাবেন ভাইজান। ঘটনার শুরু এক বর্ষণ মুখর রাতে। আষাঢ় মাসের তুমুল বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশ ভেঙে যেন পানি নামছিল।
ব্রহ্মপুত্র নদের দিক থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় 2:30। চারিদিক একেবারে চুপচাপ, শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ, আর মাঝে মাঝে দূরে মেঘের গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। হাসপাতালের ইমার্জেন্সি থেকে কল। খবর এলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ড ওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতাম। এই যেমন লাশ ধরাধরি করা, স্ট্রেচার টানা, যন্ত্রপাতি এগিয়ে দেয়া। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর নাকে সেই পরিচিত কটু গন্ধটা ধাক্কা দিল। আবছা আলোয় দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটা লাশ রাখা আছে। পুলিশের 2জন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়ে আছে। তারা কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাবার হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে চলে গেলেন। তারা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, কারণ ওই রাতে মর্গের পরিবেশটা ছিল অন্যরকম, একটু গা ছমছমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। আমি সত্যি বলছি, আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। চাদর সরানোর পর আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা সুন্দর মানুষ আত্মহত্যা করতে পারে, বিশ্বাস করা কঠিন। বয়স বড় জোর 27 কি 28। গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর কারণে সেটা ফ্যাকাশে নীল হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ির কড়া দাগ গালশিটে পড়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চোখ দুটো খোলা, ঘোলাটে, যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন পোস্টমর্টম করার জন্য তার সেই পুরনো কাঠের বাক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হলো। ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় চলছে। আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হয়। সেই 1 মিনিটের ঘুটঘুটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ জ্বালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস। বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভয় আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম। টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, ধর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবারও জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি পানি এগিয়ে দিলাম। লাশটার গলায় দড়ির দাগ পরীক্ষার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে। সেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকন সোনার চেইন ছিল। চেইনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেইনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা 2জন ছাড়া আর কেউ নেই। শয়তান তখন বাবার মাথায় ভর করেছে। তিনি চেইনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবা এ কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগে নিয়ে যাইত। অভাবের সংসারে
এইটুকু সোনার অনেক দাম। বাবা চেইনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাতটা একটু কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা বা গরম। কিন্তু ওটা উনি নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন তখনই। আমরা জানতাম না ওই চেইনটা কোনো সাধারণ অলংকার ছিল না, ওটা ছিল একটা তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেললেন। পোস্টমর্টম শেষ করতে করতে প্রায় ভোর 4টা হয়ে গেল। আমরা যখন কাজ শেষ করে হাত ধুচ্ছি, তখন আমার মনে হলো লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, এখন মনে হলো তার ঠোঁটের কোণায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে হাসছে। আমরা যখন বাসায় ফিরলাম, তখন ফজরের আজান দিচ্ছে। আমার বাসা হাসপাতাল কোয়ার্টারেই নিচতলায়, স্যাঁতস্যাঁতে রুম, 2টা মাত্র ঘর। বাবা এসে এই গেঞ্জিটা পাল্টে চেনটা আলমারির পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি ক্লান্ত ছিলাম, তাই কথা বাড়ালাম না। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা এটা বিক্রি করে দেবে। সেই দিনটা কোনো মতে কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো পরের রাত থেকে। আমি আর বাবা একই ঘরে ঘুমাই। মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল, ভ্যাপসা গরম। আমি জানালার পাশে শুয়েছিলাম, বাবা খাটের অন্য পাশে। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন খুব কষ্টে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসনালীতে কিছু আটকে গেছে। গোঙানির মতো শব্দ। আমি ধরফর করে উঠে বসলাম। মোবাইলটা বালিশের নিচ থেকে নিয়ে টর্চ জ্বালালাম। আলোটা বাবার উপরে পড়তেই আমি শিউরে উঠলাম। বাবা ঘরমাক্ত শরীরে বিছানায় ছটফট করছেন। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেছে, চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ বাবার বুকের ওপর বসে তার গলা টিপে ধরে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আম্মা, আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে আম্মা দৌড়ে এলেন। মা এসে বাবাকে অনেক কষ্টে শান্ত করলেন, বাবার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে ভয়ানক কিছু দেখেছেন। মা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন। পানি খাবার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিস ফিস করে বললেন, রিয়াজ, ওই মাইয়াটা আইছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা? বাবা ভয়ে বিস্ফারিত চোখে আমার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আফরিন, যার লাশ কাল কাটলাম। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মা ভাবলেন বাবা হয়তো লাশের চিন্তায়, স্ট্রেস থেকে দুঃস্বপ্ন দেখছেন। মা বললেন, তুমি সে চিন্তা করতেছ? ওযু কইরা সূরা পইরা ঘুমাও, তাবিজ আনলে সব ঠিক হয়ে যাবে কাল। বাবা আর কোনো কথা বললেন না, কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির দিকে যাচ্ছে। তিনি আর ওই রাতে ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হলো না, বরং ওটা ছিল শুরু। পরের 2 দিন বাবার অবস্থা চোখের সামনে খারাপ হতে লাগলো। বাবা ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি বলতেন তিনি যখনই একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান, বাথরুমের আয়নায়, এমনকি দিনের বেলাতেও। বাবা বলতেন মেয়েটা নাকি স্বাভাবিকভাবে হাঁটে না, তার পা উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে আছেন, হাতে একটা বাটি। তিনি কাঁপছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রিয়াজ, আজকে বাথরুমে গেছিলাম, আয়নায় দেখি আমার চেহারা নাই, ওই মাইয়ার চেহারা। আমারই কয়, চেইনটা দে। আমি বাবাকে বললাম, তাহলে চেইনটা দিয়ে দাও। কার জিনিস কে জানে, হয়তো এইটার লাগাই ঘুরতেছে ওইভাবে আত্মাটা। পুলিশের কাছে গিয়া জমা দিয়া দাও। বাবা তখন মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো ওইটা বেঁচে দিছি রে বাপ, ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি, এখন চেইন কই পামু? বাবার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রি করে দিয়েছে, এখন এই চেইন ফেরত পাওয়া তো অসম্ভব। স্বর্ণকাররা তো এতক্ষণে ওটা গলিয়ে ফেলেছে। কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেইন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
এটা কি সত্যিই কোনো জিনের আসর নাকি বাবার মনের ভুল আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য বা সাহস কোনটাই আমাদের ছিল না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন। হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে বা কিছু টাকা দিলে এই বিপদ কাটবে। পুলিশের ফাইলে আফরিনের ঠিকানা দেয়া ছিল মুক্তাগাছার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা একদিন সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত, ছায়া ঘেরা। বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হলো। জরাজীর্ণ একটা টিনের ঘর, উঠোনে আগাছা জমে আছে। আমরা পরিচয় দেওয়ার পর আফরিনের মা বেরিয়ে এলেন। বয়স্ক ভদ্র মহিলা, চোখের নিচে কালি। আমাদের পরিচয় পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা ইতস্তত করে আফরিনের মৃত্যুর কারণ এবং আমাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর কিছু অংশ বললেন। তবে চেইন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি শুধু বললেন যে মেয়েটাকে তিনি স্বপ্নে দেখছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটা মৃত্যুর আগে বিশেষ কিছু বলে গেছে কিনা বা তার কোনো অপূর্ণ ইচ্ছে ছিল কিনা। আফরিনের মা চোখ মুছে যা বললেন তা শুনে আমাদের রক্ত পানি হয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়ে স্বাভাবিক ছিল না। ও একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তাও দিত না। আফরিন জেদ ধরেছিল যে করেই হোক ওই ছেলেকেই চাই। একদিনও তান্ত্রিকের খোঁজ পায় যে নাকি জিন বশ করে কাজ হাসিল করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু শোনেনি। ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ভদ্রমহিলার ঘরের ভেতর থেকে একটা পোড়া ডায়েরির কিছু অংশ তিনি নিয়ে এসে আমাদের দেখালেন। পাতাগুলো আগুনে ঝলসানো, কিন্তু কিছু লেখা এখনো পড়া যাচ্ছে। সেখানে শয়তান ডাকার মন্ত্র, রক্ত দিয়ে লেখা শপথ, এইগুলো ছিল। আফরিনের মা বলতে লাগলেন, ওই ডায়েরিতে লেখা ছিল শয়তানের সাহায্য নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ওদের বিয়ে হলো, কিন্তু শয়তানের সাথে লেনদেন এত সহজ ছিল না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর শয়তান তখন আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। আফরিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কিন্তু মরার আগে আমাকে বলেছিল, মা, আমার গলার চেইনটা যেন কেউ না খোলে। ওটার মধ্যেই নাকি ওই শয়তানকেও বন্দী করার চেষ্টা করেছিল। ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বাবা চেইনটা খুলে আসলে আফরিনকে বা তার আত্মাকে মুক্ত করেননি, বরং ওই চেইনের সাথে সম্পর্কিত যেই জঘন্য জিন তা নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিন যে রূপ ধরে বাবার কাছে আসছে সেটা আসলে আফরিন না, সেটা ওই জিন যা বাবাকে বিভ্রান্ত করছে। বাবা কাঁপতে কাঁপতে আফরিনের মায়ের কাছে চেইন চুরির কথাটা জানিয়ে জিজ্ঞেস করলেন, এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেইনটা লাশের সাথে দাফন করা। এখন তো লাশ কবরে, আর চেইন আপনার কাছে নাই। আপনারা বড় ভুল করে ফেলেছেন ভাই। এখন আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই চেইন যার কাছে থাকবে তার রক্ত না নেওয়া পর্যন্ত ওই জিনিস শান্ত হবে না। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাসে ফেরার সময় থেকেই বুঝলাম আমাদের সাথে কেউ একজন আছে। বাসের পেছনের সিটে আমি আর বাবা বসেছিলাম। হঠাৎ বাবা আমার হাত খামচে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, রিয়াজ, ওই দেখ জানালার বাইরে। আমি তাকালাম। বাইরে তখন সন্ধ্যা নামছে, রাস্তার পাশে ধান ক্ষেত। আমি কিছুই দেখলাম না। বাবা বললেন উনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছায়া বাসের সাথে সাথে দৌড়াচ্ছে। মানুষের মতো গড়ন, কিন্তু তার গতি বাসের চেয়েও বেশি। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। আমরা শহরে পৌঁছালাম ঠিকই, কিন্তু সাথে করে মৃত্যু নিয়ে এলাম। বাসা পর্যন্ত পৌঁছাতে আমাদের আরো ঘন্টাখানেক সময় লাগলো। বাস থেকে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। শহরের রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই আলোতেও কোনো তেজ নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে। রিক্সা না নিয়ে আমরা হেঁটেই কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম। বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যেন ছেড়ে দিলেই তিনি হারিয়ে যাবেন। আমি লক্ষ্য করলাম বাবা বারবার ঘাড় ঘুরিয়ে
পেছনে তাকাচ্ছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাতাসটা বেশ ঠান্ডা। বাসায় ঢোকার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা উৎকট গন্ধ এসে লাগলো, ঠিক যেন ইঁদুর বা বেড়াল মরে পচে গেলে যেমন গন্ধ হয়। মা দৌড়ে এলেন, বাবাকে দেখে আঁতকে উঠলেন। বাবার চেহারা তখন ভেঙে চুরে একাকার, চোখের নিচে কালি এবং দাগগুলো আরো স্পষ্ট হয়েছে, আর গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে ধূসর বর্ণের হয়ে গেছে। মা জিজ্ঞেস করলেন, এমন পোড়া গন্ধ কিসের, আর তুমি এত দেরি করলা কেন? আমি মাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম। কিছু না আম্মা, আব্বার শরীরটা বালা না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কোনো অসুস্থতা নয়। বাবা সেই রাতে কিছু খেলেন না, চুপচাপ বিছানায় শুয়ে রইলেন। আমি আর মা ড্রয়িং রুমে বসে ফিস ফিস করে কথা বলছিলাম। মা বলছিলেন ঘর থেকে নাকি পচা মাংসের একটা গন্ধ আসছে, কিছুতেই যাচ্ছে না, অথচ তিনি পুরো ঘর ফিনাইল দিয়ে মুছেছেন। আমি মাকে বললাম, হয়তো পাশের কোনো ড্রেন থেকে গন্ধ আসছে। কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। লোডশেডিং চলছে তখন। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো কোনো জন্তু জানোয়ার কষ্টে গোঙাচ্ছে। আমি আর মা দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা বিছানায় নেই, তিনি ফ্লোরে বসে আছেন, আর তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে আছে। তিনি নিজের 2 হাত দিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছেন, যেন শ্বাস নিতে কষ্ট হয়। আমি বাবাকে ধরতে গেলাম, কিন্তু বাবার গা তখন আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন, আমি কান পেতে শুনলাম। তিনি বলছিলেন, ওয়াইসে। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাবাকে ডাক্তার দেখাবো। এসব ভূত প্রেত বা জিনের ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। বাবার এই অবস্থা আসলে অতিরিক্ত স্ট্রেস আর ভয় থেকে হয়েছে। মেডিকেল সায়েন্সে তো এসবের ব্যাখ্যা আছে। আমি বাবাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলাম। পরিচিত এক বড় ভাই ছিলেন ওখানে, ইন্টার্ন ডাক্তার, নাম ডাক্তার সাজ্জাদ। তিনি বাবাকে দেখে বললেন, রিয়াজ, চাচা তো সিভিয়ার ট্রমা আর ডিপ্রেশনে ভুগছেন। ওনার হ্যালুসিনেশন হচ্ছে, হয়তো লাশের সাথে কাজ করতে করতে ওনার মনের উপরে কোনো চাপ পড়েছে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি। আমি কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট দিচ্ছি, কয়েকদিন রেস্ট নিলে আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো হয়তো আসলেই তাই। আমরা তো অশিক্ষিত মানুষ না, এই যুগে কি আর এসব ভূত টুতে বিশ্বাস করা যায়? বাবার ব্রেইনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা দেখছেন। আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাবাকে খাওয়ালাম। বাবা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ওষুধের প্রভাবে বাবা ঘুমাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার ঘুমটা স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যেই হাত পা ছুঁড়ছিলেন। মাঝে মাঝে তার শরীরটা বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে ধপাস করে নিচে পড়ছিল, যেন কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে টেনে ওপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আমি সেই রাত জেগে বাবার পাশে কাটালাম। রাত তখন 3টা। হঠাৎ খেয়াল করলাম বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ভয়ে বাবার নাকের কাছে হাত দিলাম। না, শ্বাস চলছে না। আমি চিৎকার করে ডাক্তার ডাকার কথা ভাবছি, ঠিক তখনই বাবার চোখ খুললেন। সেই চোখ আমি জীবনেও ভুলব না। বাবার চোখের মনি দুটো সম্পূর্ণ উল্টে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা বাবার ছিল না, বাবার মুখটা কেমন যেন বাঁকা হয়ে গেল। তিনি একটা জীবাণু ভারী গলায় কথা বলে উঠলেন, ওষুধ? কিসের ওষুধ খাওয়া সেইগুলা? আমি রক্তের লগে মিশে গেছি। কথাটা শেষ করেই বাবা আবার জ্ঞান হারালেন। আমি থরথর করে কাঁপছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেডিকেল কেস না। ডাক্তার, ওষুধ, বিজ্ঞান সব এখানে অচল। এখানে এমন কিছু আছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধর্মীয় কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পরদিন সকালে আমি দাদাবাড়ির গ্রামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল করিম হুজুরের কাছে গেলাম। তিনি অনেক বয়স্ক মানুষ। উনি ময়মনসিংহেই থাকতেন। তখন ওনার ছেলের চিকিৎসার জন্যই তিনি ছিলেন সেখানে। অনেক পুরনো দিনের মানুষ, অনেক কিছু দেখেছেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। লাশ কাটার সময় চেইন পাওয়া, বাবার লোভ, চেইন চুরি, সবকিছু।
ওনার কপালের ভাঁজগুলো গভীর হলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বড় ভুল করছো বাবা। লাশের জিনিস, বিশেষ করে যেই লাশের মৃত্যু স্বাভাবিক না, সেই জিনিসের উপরে কুফরি কালাম করা আছে। ছুলে কি বিপদ হতে পারে কল্পনাও করতে পারবে না। হুজুর তখন ওনার জীবনের একটা অভিজ্ঞতার কথা বললেন। শোনো রিয়াজ, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন নতুন মসজিদে জয়েন করেছি। হাসপাতালের মর্গও তখন আজকালকার মতো এত আধুনিক ছিল না। এখানকার মসজিদে আমরা তখন তাবলিগের কাজে এসেছিলাম। তখন এখানে এক ডোম কাজ করত, নাম ছিল সুলতান। সুলতান ছিল খুব সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে লাশের গায়ের জিনিসপত্র চুরি করত। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি সুলতান বড় খারাপ কাজ, কিন্তু সে আমার কথা কানে তুলত না। বলতো মরা মানুষের আবার বদদোয়া কি যে কন। একদিন এক অ্যাক্সিডেন্টের লাশ এলো। লোকটা ছিল বৃদ্ধ, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার হাতে একটা তামার বালা ছিল, তাতে অদ্ভুত সব নকশা। সুলতান লাশ কাটার সময় সেই বালাটা খুলে নিজের কাছে রেখে দেয়। আমি তাকে বলেছিলাম বালাটা না খুলতে। সেই রাতে সুলতান ডিউটি শেষ করে তার ঘরে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘর থেকে বিকট চিৎকার। আমরা কয়েকজন দৌড়ে গেলাম, গিয়ে দেখি সুলতান ঘরের মাঝখানে শূন্যে ভেসে আছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, তার পা মাটি থেকে অন্তত 2 হাত ওপরে। তার শরীরটা এমন ভাবে মোচড়ানো ছিল যেন কেউ তাকে ভেজা কাপড়ের মতো চিপছে। আর সে নিজের ভাষায় কথা বলছিল না, তার গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছিল। আমরা ভয়ে এগোতে পারছিলাম না। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি যত জোরে পড়ি সুলতান তত জোরে চিৎকার করে। এক পর্যায়ে সুলতান ধপাস করে মাটিতে পড়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলাম তার হাতের সেই তামার বালাটা তার মাংসের ভেতরে ঢুকে গেছে, যেন ওটা আগুনের মতো গরম, হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে। সুলতান আর বাঁচেনি। সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল, ও আমারে ছাড়ে নাই হুজুর। সুলতানের লাশ দাফন করার সময় আমরা দেখেছিলাম তার কবরের মাটি বারবার ধসে পড়ছিল। অনেক কষ্টে তাকে দাফন করা হয়। হুজুর থামলেন। তার চোখে এক ধরনের আতঙ্ক আর সতর্ক বার্তা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমার বাবার অবস্থা সুলতানের চেয়েও খারাপ হতে পারে, কারণ সুলতান শুধু একটা জিনিস নিয়েছিল, আর তোমার বাবা এমন একটা জিনিস নিয়ে আসছেন যা একটা শয়তানকে বন্দী করার কাজে লাগানো হয়েছিল। ওই চেনটা ছিল তালা, সে সহজে ছাড়বে না। আমি হুজুরের হাত ধরে কান্না শুরু করে দিলাম। আমার আব্বাকে বাঁচান। হুজুর আমার মাথায় হাত রাখলেন। কান্না থামাও, আল্লাহর উপর ভরসা রাখো। আমি আসবো রাতে, কিন্তু মনে রেখো এটা কোনো সাধারণ রুকাইয়া বা ঝাড়ফুঁক না, এটা একটা যুদ্ধ। আমি মাথা নাড়লাম। আমরা প্রস্তুত। রাত তখন প্রায় 11টা। হুজুর তার কিছু ছাত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের বাসায় এলেন। তিনি সঙ্গে করে আগরবাতি, গোলাপ জল আর পুরনো কিতাব নিয়ে এসেছিলেন। বাসায় ঢোকার আগেই হুজুর থমকে দাঁড়ালেন। তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমাদের ঘরের ভেতরে খুব বাজে একটা জিনিস আছে। আমি এখান থেকেই তার উপস্থিতি টের পাচ্ছি। খুব সাবধান। আমরা ঘরে ঢুকলাম। বাবা তখন বিছানায় শুয়েছিলেন। তার হাত পা রশি দিয়ে খাটের সাথে বাঁধা। আমিই বেঁধে রেখেছিলাম, কারণ সন্ধ্যায় তিনি মাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। বাবাকে দেখে হুজুর তার ছাত্রদের ইশারা করলেন। তারা ঘরের 4 কোণা বন্ধ করার জন্য আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুরু হতেই বাবার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। তিনি এমন জোরে রশি টানতে শুরু করলেন যে খাটের পায়াগুলো পর্যন্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে লাগলো। বাবার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করল। হুজুর বাবার শিওরে বসলেন। তিনি বাবার কপালে হাত রেখে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। হুজুরের হাত কপালে ঠেকতেই বাবা বিকট এক চিৎকার দিলেন। সেই চিৎকার মানুষের গলার ছিল না, মনে হলো হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। তোর আমাকে ধরবি না, তোর এক পা কবরে, এখন আমার শরীরটা কবরে নিতে চাস? হুজুর ঘাবড়ালেন না। তিনি আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। বাবার শরীর থেকে কেমন উত্তাপ বেরোতে শুরু করলো। হঠাৎ বাবা আমার দিকে তাকালেন। সেই চাহনি বাবার ছিল না। রিয়াজ ভাই, আমাকে বাঁচান, এটা আমাকে পুড়িয়ে মারছে। আমি চমকে উঠলাম। এই তো সেই গলা। আফরিনের মা যখন আফরিনের কথা বলছিল, তখন আমার কল্পনায় যে স্বরটা ছিল ঠিক তেমনই।
হুজুর ধমক দিয়ে উঠলেন, রিয়াজ, খবরদার, কোনো কিছু করবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। আমি থমকে গেলাম। বাবা বা আফরিনের গলার স্বর মুহূর্তেই বদলে গেল। এটা এখন ভারী, কর্কশ আর হিংস্র। তুই ভাবছিস আমি একা? তোর পেছনে কে দাঁড়িয়ে আছে দেখ। হুজুর এবং আমরা সবাই চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা ছিল আমাদের মনোযোগ সরানোর একটা চাল। এই ফাঁকে বাবা একটা হ্যাঁচকা টানে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেললেন। মানুষের পক্ষে এত মোটা দড়ি ছেঁড়া অসম্ভব, কিন্তু বাবার গায়ে তখন অতি প্রাকৃত শক্তি। বাঁধন ছেড়েই বাবা হুজুরের গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লেন। আমি আর হুজুরের ছাত্ররা মিলে বাবাকে চেপে ধরলাম। বাবার গায়ের জোর তখন 10টা মানুষের সমান। হুজুর তখন পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন, তাতে জমজমের পানি আর জাফরান মেশানো ছিল। তিনি সেটা বাবার মুখে ছিটিয়ে দিলেন। বাবা চিৎকার করে উঠলেন। হুজুর হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন, তার কপালে ঘাম, পাগড়িটা খুলে পড়েছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সময় খুব কম রিয়াজ, এখন দুর্বল হয়ে আছে ও, কিন্তু আবার শক্তি সঞ্চয় করবে। আমাদের এক্ষুনি চূড়ান্ত কিছু করতে হবে। তুমি কি জানো ওই চেইনটা বা লকেটটা আসলে কি ছিল? ওটা শুধু সোনা ছিল না, ওটা ছিল একটা সন্ধি বা চুক্তি। আফরিন শয়তানের সাথে চুক্তি করেছিল, সেই চুক্তির প্রতীক ছিল ওই চেইনটা। আমাদের ওই চুক্তিটা আবারও সিলগালা করতে হবে। এবার এই শয়তানকে জোর করে বের করতে হবে। খুবই বিপজ্জনক কাজ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আপনি যা ভালো বোঝেন করেন, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। হুজুর তখন তার ঝুলি থেকে 7টা লোহার পেরেক আর একটা হাতুড়ি বের করলেন। তিনি বললেন, আমি এই ঘরটা বন্ধ করব। এই 7টা পেরেক 7টা আয়াত পড়ে ঘরের দরজায় আর জানালায় পুঁতব। এতে ও আর পালাতে পারবে না, কিন্তু ও তখন আরো হিংস্র হবে। তোমরা কেউ ভয় পাবে না। হুজুর যখন প্রথম পেরেকটা দরজায় ঠুকতে গেলেন, তখন বাইরে প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করলো। জানালার কাঁচগুলো ঝনঝন করে উঠল, মনে হলো পুরো বাসাটা কাঁপছে। আর বাবার শরীরটা তখন শূন্যে ভাসতে শুরু করলো। তিনি বিছানা থেকে অন্তত 2 ফুট ওপরে উঠে ভেসে রইলেন। তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর হাত পাগুলো ছড়িয়েছিল। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাবা উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে বললেন, তোরা কি সত্যিই ভাবছিস পেরেক পুঁতে আমাকে আটকাতে পারবি? রিয়াজ, তুই কি চাস তোর বাবা বাঁচুক? দরজা খুলে দে। আমি দ্বিধায় পড়ে গেলাম। হুজুর বললেন, রিয়াজ, ওর চোখের দিকে তাকাবে না, ও তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করে ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথে আমার মনে হলো আমি এক গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারপাশে সবকিছু ঝাপসা। কেউ একজন আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার ছিটকানির দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ না! হুজুরের ধমকে আমার সম্বিত ফিরে এলো। তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচন্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেপে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিরিবিরি করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঠুকতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘন্টা খানিক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেঁথে দিয়ে দোয়া পড়লেন, তখন হঠাৎ করে বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের ভেতরের ভারী বাতাসটা যেন একটু হালকা হলো। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার চোখগুলো বন্ধ, শ্বাস প্রশ্বাস খুব ধীর। হুজুরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ, আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখন পুরোপুরি যায়নি, ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে, ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসব। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বের হবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমিও পাশের ঘরে একটু জিরিয়ে নেই।
হুজুর পাশের ঘরে গেলেন, মা বাবার শিওরে বসে কুরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানের কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাবা একটা অন্ধকার গর্তের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু ওরা শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 3:09। ইলেকট্রিসিটি নেই, হ্যারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধড়মড় করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম, রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন, তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি ছিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে। আমার পা আমাকে সোজা হাসপাতালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছেন। তার কর্মস্থল, তার পাপের জায়গা আর তার শাস্তির জায়গা সবই তো ওই মর্গ। রাস্তাঘাট একদম ফাঁকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে করুণ স্বরে ডেকে উঠল। হাসপাতালের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মর্গের দিকে দৌড় দিলাম। মর্গের গেটটা খোলা। ভেতরে ঢুকতেই নাকি সেই পরিচিত ফরমালিন আর পচা লাশের গন্ধ। কিন্তু আজকের গন্ধটা অন্যরকম, কেমন যেন পোড়া মাংসের মতো, ঠিক যেমনটা বাসায় বাবার শরীর থেকে বের হচ্ছিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে লাশ কাটা ঘরের মেইন দরজার সামনে গেলাম। ভেতর থেকে হালকা গোঙানির শব্দ আসছিল, আর সাথে শোনা যাচ্ছিল এক অদ্ভুত খটখট খট আওয়াজ, যেন কেউ ধাতব কিছু টেবিলে বাড়ি দিচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজাটায় ধাক্কা দিলাম। ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল। ভেতরের দৃশ্যের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মর্গের মাঝখানে সেই প্রধান লাশ কাটারের টেবিলের ওপর বাবা শুয়ে আছেন। তার পরনে হাসপাতালের একটা নীল রঙের গাউন। বাবার চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে। তার হাতে সেই ধারালো লাশ কাটার ছুরিটা ধরা। তিনি নিজের গলার কাছে ছুরিটা ধরে আছেন। হাত কাঁপছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন হাত সরাতে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গেলাম বাবার কাছে, কিন্তু আমি টেবিলের কাছে যাওয়ার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ছিটকে ফেলে দেয়। আমি নড়তে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে। আমার বুকের ওপর যেন মনকে মন পাথর চাপিয়ে দেয়া হয়েছে। আমি দেখলাম বাবার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া সরে গেল। ম্লান আলোয় আমি স্পষ্ট দেখলাম সেটা আফরিন, কিন্তু তার পা মাটির ওপরে ভাসছে। মুখটা বিভৎস। সে বাবার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলল। এই বলার সাথে সাথেই বাবার হাতটা সজোরে তার গলার উপরে চেপে বসলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাবার হাতের ছুরিটা এক টানে তার শ্বাসনালী কেটে ফেললো। ফিনকি দিয়ে রক্ত ছুটল। বাবা ছটফট করতে করতে শান্ত হয়ে গেলেন। রক্তে পুরো টেবিল ভেসে গেল। সেই ছায়াটা তখন বাবার লাশের উপরে ঝুঁকে পড়ল। মনে হলো বাবার গলার ক্ষতর ভেতর হাত ঢুকিয়ে সে কিছু খুঁজছে। আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। এ কি, আমি বেডে কিভাবে এলাম? দৌড়ে মর্গের দিকে ছুটেছিলাম আমি। পুলিশ আর হাসপাতালের লোকেরা বাবাকে ঘিরেছিল। তারা বলছিল মফিজ ডোম আত্মহত্যা করেছে, কিন্তু আমি সত্যটা জানতাম কি? পুলিশ যখন বাবার লাশটা ব্যাগে ভরার জন্য তুলছিল তখন একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, এইটা কি? লাশের গলার ভেতর মনে হলো কিছু একটা আটকে আছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম বাবার গলার কাছে, ঠিক যেখানে শ্বাসনালী কাটা হয়েছে, সে দগদগে ক্ষতের ভেতর কিছু একটা চকচক করছে। সবে অবাক হয়ে গেল। আমি পাথর হয়ে গেলাম। বাবার কাটা গলার ভেতর থেকে একটা সোনার চেইন উঁকি দিচ্ছে। ফরেন্সিক রিপোর্টে বলা হলো মফিজ ডোম মৃত্যুর আগে নিজেই হয়তো এই চেনটা গিলে ফেলেছিল, কিন্তু আমি জানি
ওটা আফরিন বা আফরিনের রূপ ধারণ করা সেই শয়তান রেখে গেছে। বাবাকে দাফন করার পর আমি আর ওই চাকরি বা ওই এলাকায় থাকিনি, মাকে নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় আমি সেই চেইনের শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় বাবা আমার শিয়রে দাঁড়িয়ে আছেন, আর তিনি ফিসফিস করে বলছেন, লোভ করিস না বাপ, লোভ করিস না। ওই সময় চেইনটা পুলিশ আলামত হিসেবে নিয়ে গিয়েছিল। শুনেছি মালখানায় রাখার কয়েকদিন পর চেইনটা গায়েব হয়ে যায়। আর যেই পুলিশ অফিসার ওটার দায়িত্বে ছিলেন তিনি অনেকটাই মানসিক ভারসাম্য হারান। ময়মনসিংহ মেডিকেলের সেই লাশ কাটা ঘর আজও আছে। বহু বছর পার হয়ে গেছে, এখনো সেখানে রাতে অদ্ভুত শব্দ হয়। গভীর রাতে নাকি মফিজ ডোমের গলা শোনা যায়। এই বলে রিয়াজ ভাই তার ঘটনা শেষ করেছেন। যখন তিনি থামলেন তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের চারপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আসলে লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমি সাবিত আলম আপনাদের জন্য সংগ্রহ করেছি। ধন্যবাদ সবাইকে। আশা করব আপনারা যারা শুনলেন প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত তাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই অবশ্যই নিজে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সাথে আমাদের ফেসবুকেও আপনি সংযুক্ত হতে পারেন, www.facebook.com/russell.shatin। এইখানে গিয়েই আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিশেষ কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন বা ইমেল করুন আমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার নাম মোহাম্মদ আফ্রিদি হাসান হিমেল। আমার বাসা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কোন একটি গ্রামে। আমি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আপনি তো জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার চাপ একটু বেশিই থাকে। তাই এই চাপ বা ব্যস্ততার মাঝে আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা পসিবল না, তাই লিখতে বসে গেলাম। আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগলে পড়ে শোনাবেন। এটা আমার প্রথম ইমেল, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে শ্রোতা বন্ধুদের পড়ে শোনাবেন। আমার সাথে অনেক প্যারানরমাল ঘটনা ঘটেছে, সেখান থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি আজও ভুলতে পারিনি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। শুরুতে বলে রাখি, আমাদের বাড়ি থেকে বাজারে হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং বাজারে যাবার সময় রাস্তার পাশে একটি বড় আনারসের বাগান এবং একটি বড় বাঁশঝাড় পড়ে। বাঁশঝাড়টি দেখতে এতই ভয়ঙ্কর যে দিনের বেলাতেও সেটাকে দেখে ভয় লাগতে পারে, যাওয়া তো দূরের কথা। সেই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক ঘটনা রটে গেছে। সেখানে রাতের বেলায় অনেকে অনেক কিছু দেখেছে। অনেকে দেখেছে একটা সাদা শাড়ি পরা বুড়িকে বসে থাকতে, অনেকে দেখেছে একটা ছোট বাচ্চাকে সেখান থেকে বেরিয়ে আসতে। তারপরেও রাস্তার পাশ দিয়েই মানুষের বাজারে যেতে হয়। আমার বাড়ির পাশেই আমার ফুপুর বাসা, এবং তার একটি ছেলে ছিল, নাম শামীম। আমরা দুজন প্রায় সমবয়সী হবার কারণে দুজন দুজনের সাথে কথা বলতে গেলে একদমই ফ্রি থাকতাম। আমরা দুজন একসাথে বাজারে যেতাম, আবার বাজার থেকে একসাথে ফিরে আসতাম। একদিন আমরা দুজন বাজারে গেলাম, কিন্তু শামীমের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাবার জন্য সেদিন আমাকে একা একা বাসায় ফিরতে হয়েছিল। হিমেল, তুই বাসায় চলে যা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, আমার বাসায় ফিরতে দেরি হবে। আমি একটু রাগান্বিত হয়ে বললাম, আমি তোর জন্য বসে আছি একসাথে বাড়ি ফিরবো বলে, আর এখন তুই বলছিস আসতে পারবি না। তারপর আমি একা একাই বাড়িতে ফিরে এসেছিলাম। তখনই আমি সেই বড় বাঁশঝাড়টার কাছে আসলাম এবং বুঝতে পারলাম যে আমার দিকে কিছু একটা তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে পাত্তা দিলাম না, সামনের দিকে যেতে লাগলাম। আপনাকে বলেছিলাম যে সেখানে একটা বড় আনারসের বাগান, একটা বড় বাঁশঝাড় পড়ে। আমি যখনই সেই আনারসের বাগানের কাছে আসলাম আমি থমকে গেলাম। দেখলাম আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? একটা কথা বলতে ভুলে গেছি যে আমি আমার চাচাতো ভাইকে যে দেখেছিলাম সে 2021 সালের জুলাই মাসের দিকে মারা যায়। আপনি তো জানেন যে ওই সময় কোভিডের কারণে সারা বিশ্বই থমকে ছিল, কিন্তু তার মৃত্যু কোভিডের জন্য হয়নি,
সে প্যারালাইজড ছিল 15 বছর এবং 2021 সালের জুলাই মাসের দিকে মারা যায়। ঘটনায় ফিরি। আমি দেখলাম যে আমার সেই চাচাতো ভাই একটা আনারসের পাতার উপরে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটুও ভয় পেলাম না, কারণ আমার ছোটবেলা থেকেই ভয় ভীতি একটু কম। তারপর আমি দেখলাম যে আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে, যেটা আমার বোধগম্য হয়নি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। যতক্ষণ পারলাম তার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটলো পেছন থেকে একজন মানুষের ডাকে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম সময় 11:30। আমি নিজেই অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব। তারপর কিছু না ভেবে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর আম্মুকে ঘটনাটি বললাম। আম্মু ঘটনাটি হেসে উড়িয়ে দিল, বলতে লাগলো, হাজে বাজে কথা বলার জায়গা পাস না, কি দেখতে কি দেখেছিস, মনের ভুল সব। আমি কিছু বললাম না। ডিনার করলাম। আমিও মনের ভুল ভেবে চিন্তাগুলো বাদ দিলাম। তার পরের দিন আবারও প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় বাজারে গেলাম। কাকতালীয়ভাবে সেদিনও আমার সেই ফুফাতো ভাইয়ের কাজ পড়ে যায়। সেদিনও আমাকে একা একা বাসায় ফিরতে হয়। আমি হেঁটে হেঁটেই বাড়ি ফিরতাম। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। সেদিনও আমার সাথে সেই একই ঘটনা ঘটে। সেদিনও আমি আমার সেই চাচাতো ভাইকে দেখতে পাই, সে একটা আনারসের পাতার ওপরে। তারপর আগের দিনের মতোই আমার ঘোর কাটলো পেছন দিকে একজন মানুষের ডাকে, এবং আশ্চর্যজনক ভাবে সেদিনও সময়টা একই ছিল। সেদিন আমি সেখানে দাঁড়াইনি, সোজা চলে আসলাম বাসায়। সেদিন আমি আম্মুকে কিছুই বললাম না। নিজের মনের মধ্যেই সবকিছু রেখে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন দিনের পর দিন আমার সাথে সেই একই ঘটনা ঘটতে লাগলো, তখন আমার টনক নড়ল, কিছু একটা করতে হবে। তারপর একদিন আমি আমার চাচাতো ভাইকে আর দেখতে পাইনি। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু তার পরের দিনই ঘটে গেল সেই ঘটনা। সেদিন আমি একাই বাজারে গিয়েছিলাম এবং রাতে ফিরে আসছিলাম। আবার সেই আনারসের বাগানের কাছে আসলাম, এবং আজকে কোনো ভুল নয়, আমি কোনো নেশার ঘোরেও নেই। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে আছে। সময়ও সেই 11:30। 1 মিনিটও কম নয়, 1 মিনিটও বেশি নয়। আমার মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে, সময় কিছুতেই এগোচ্ছে না। এবার আমি একটু ভয় পেতে লাগলাম। আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং আমার কাছে এসে আমাকে বলল, যেটা আমার এখনো স্পষ্ট মনে আছে, ভাইয়া কেমন আছো তুমি? ভয় পেও না, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমার আব্বু আম্মুকে বলো আমার জন্য কিছু দান সদকা করতে। আমি ভয় পেতে লাগলাম। আসলে যারা সামনাসামনি দেখেনি তারা এই পরিস্থিতি বা এই অবস্থাটা বুঝতে পারবে না। আমি যেন ভয়ে ঘেমে যাচ্ছিলাম। তারপর সে আমাকে বলল, তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া? ভয় নেই। তারপরও আমি কোনো কথা বলতে পারছি না। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বাসায় ফিরে আসার পথ ধরলাম। আমার পেছনের দিকে তাকাতে ভয় লাগছে, তারপরেও আমি একবার পেছনের দিকে তাকালাম। দেখলাম যে আমার দিকে এখনো সে তাকিয়ে আছে এবং মুখে একটা হাসি দিচ্ছে। আমি সামনের দিকে তাকিয়ে আবার একবার পেছনের দিকে তাকালাম। পরে আর তাকে দেখতে পেলাম না। আমি বাসায় চলে আসলাম। এসে আম্মুকে সব ঘটনা বললাম। আজকে আম্মু আমার কথা বিশ্বাস করতে বাধ্য হলো। আম্মু বলতে লাগলো, আমার ছেলে 1 দিন 2 দিন হয়তো ভুল দেখতে পারে, কিন্তু প্রতিদিন তো ভুল দেখবে না। তারপর সকালবেলায় আমি আমার চাচিকে ঘটনাটি বললাম। ওনারই ছেলে মারা গিয়েছিল। এটা শোনার পর চাচি অঝোরে কাঁদতে লাগলেন। আসলে যখন 15 বছরের একটা প্যারালাইজ ছেলেকে লালন পালন করার পর সেই ছেলে মারা যায়, তখন তার চেয়ে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। আমার চাচি আমাকে বলল, বাবা, আমার ছেলে তো আমাকে দেখা দেয় না, স্বপ্নেও না, তোমাকেই অনেকবার দেখা দিল। এটা বলে চাচি কাঁদতে লাগলেন। তারপর আমি চাচিকে সব ঘটনা খুলে বললাম যে আপনার ছেলে আমাকে এই সব বলেছে। চাচি আমার কথা শোনার পর সবই পালন করলেন। সেভাবেই দিনটি শেষ হয়ে গেল। তারপর সেদিন রাতে আর কিছু হয়নি। তারপরে সম্ভবত 4-5 দিন পর আমার সাথে আমার চাচাতো ভাইয়ের আবার দেখা হলো, সেই আনারসের বাগানে। কাকতালীয় ভাবে সময়টা একই ছিল। সে আমার দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর আমার দিকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার অনেক বড় একটা উপকার করেছ।
এরপর সে যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেল। আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে যাবার আগে বলে গিয়েছিল, আমি চলে যাচ্ছি, আর আসবো না। তখন আমি বুঝতে পারলাম যে আমার চোখে পানি। তারপর আমি বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু হয়নি বলে এড়িয়ে গেলাম এবং আমার রুমের মধ্যে এসে ঘুমিয়ে গেলাম। এখনো যখন আমি আমার চাচাতো ভাইয়ের কবরের পাশে যাই, তখন নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। তারপর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এবং আপনাদের সবার ভালো লাগবে। যেহেতু এটা আমার প্রথম ইমেল, তাই ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজবেন্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজবেন্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে একবার বা দুইবার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যে প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না। তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে
অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিট আছে, সেই ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি। মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, তো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা, এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবত হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক গোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যে ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আসিফুল ভাই আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনো ভাবে অ্যাকোয়ার করেন বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনো ভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিট গুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতর। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম, এটা একটা স্টোর রুম, এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া, এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা, এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে স্টোর রুম যেহেতু গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, সো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন, এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন।
উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি। উনি চিন্তা করলেন ইটস উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে AM, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমটার দরজাটা খুলছে এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে, দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন যে রুমে উনি ঘুমাচ্ছিলেন এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকেনিটা খুলে গেল এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা। যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা লম্বা হওয়ার কারণে হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে ওনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনি এও ভাবলেন যে আমার ঘরের ভেতরের ছিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা। দরজা তো খোলা, বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে এবং কেউ ঘরের ভিতরে প্রবেশ করলো। উনি দেখতে পেলেন 3টা নক করার পরে কেউ ঘরের ভিতরে প্রবেশ করলো। উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। বাট উনি আমাকে যতটুকু বলেছেন ইটস মোর লাইক হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন না, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি করব। কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল, কেনই বা বলল, ঘরটাই বা কার। এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্দ্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পরে উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা। রাতের বেলা ওনার তখন চিন্তা হলো কি যে কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপর উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম নেই, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার দাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন, বিয়েতে সামিল হওয়ার জন্য একজন খালা আসলেন। উনি ছিলেন
ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন, এবং তার 2টা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে, এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হলো, ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন, এবং সেদিন রাতের বেলা যখন উনি সেই নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন, ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো এই টাইমে হঠাৎ করে 2টা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল, এবং সেই যে স্টোর রুম, সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে, ছোট ছেলে মেয়ে 2জন, তো আসলে বাড়ির সবাই দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে, এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল, এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার, মিষ্টি, চিজ বলস, এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল, ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না, বা আমি ভুল দেখিনি, তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চা দুটো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল, আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া, আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা, উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেই দিনই রাত্রের বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি। আমাদের কাছে একটা রিমোট থাকবে, এন্ড রিমোটে প্রেস করলে গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে, কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায়, চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে ওই বাচ্চাদের, যে রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো বাইরে এসে খেলছে, যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু 2-3 সেকেন্ড পার হলো এই কাহিনীর, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা কিছু ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়। তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন, এমন টাইমে আবার একটা ধাক্কা। উনি শুনতে পেলেন যে বাহিরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে। তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাইরে, তখন উনি দেখলেন ওনার আম্মু বেরিয়ে আসছেন, এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো। তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো। তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তো বা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তো বা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বলেন যে দেখো, রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে। এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোন একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস, ব্যাটারি চালিত জিনিস, ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি 1টা কি 1:30 বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার,
খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে। কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে, দরজার সামনে বসে বসে কাঁদছেন এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচি হয়ে একেবারে একজন একজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন, কি ব্যাপার, এত কান্নাকাটি কেন? তখন আরিফুল ভাই বললেন যে, কেন, তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনে কান্নাকাটি করছো, কি ব্যাপার? তখন ওনার মা বলল, না, আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছিলে কেন, ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি, এখানে বাইরে এসে খালাকে ওইখানে ওইভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞেস করা হলো, খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? ওনার খালা বললেন যে আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আমি ওয়াশরুমে গেলাম। হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা, ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুললো, মানে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজার, ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি খুললো। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো। গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে, ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পরে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ পায়, একই রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে তুমিও কি এই জিনিসটা শুনেছ? ওনার খালা বললেন, তুমিও শুনেছ মানে? আমি শুনবো কি কারণ, আমি তো আজকে প্রথমে এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছো। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করেন, আচ্ছা পরের কাহিনীটা বলো, কি হয়েছে? ওনার খালা বলেন, আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল তোমাদের কেউ ওয়াশরুমে যাবে এই কারণে আমাকে ডাকতে এসেছো, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে, বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপরে আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার। কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে দেখো বোন, তোমার কি মনে হয় আমার ছেলেরা এরকম করতে পারে? ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা ব্যাড, খুবই খারাপ একটা জোক তোমার সাথে ওরা কেন করবে? আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে? ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই? রাতের বেলা তোমরা জার্নি করে এসছো, ওরা তোমাদের সাথে এরকম করবে? এটা পসিবল না। কিন্তু খালা তারপরেও ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা। উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা যখন ওনারা এই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে হচ্ছে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, তো এটা নিয়ে ভাবার তেমন কিচ্ছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল, সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল, এবং ওরা যখন